আসসালামু আলাইকুম। এই দেখো তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, একটু জানাও তো আমার কথা শোনা যাচ্ছে কিনা ভাইয়া, একটু জানালে আমি ক্লাস শুরু করব। দেখছো কতখানি শুকায় গেছি আমি, 8 কেজি ওজন আমার ডেঙ্গুতে, অবস্থা খারাপ হয়ে গেছে। তোমরা সবাই একটু সাবধানে থাকবা, হ্যাঁ, মশা টশা যেন না কামড়ায়। এখন পর্যন্ত নিঃশ্বাস টাইম উঠাইতে পারি না, এমন অবস্থা। মানে যে মাঝে মধ্যে হয় কি যে শ্বাস নিব সেটা সম্ভব হয় না। আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাও তো। আচ্ছা, উম্মে হাফসা সরকার বলছে সাউন্ড ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে ভাইয়া আমরা শুরু করে দিই। হ্যাঁ, আজকে একটু কিন্তু বেশি পড়াবো, যদি ভালো লাগে আমি একটু বেশি পড়াবো, তোমাদের অধ্যায় অনেকখানি শেষ করে দেবো। কারণ ভিত্তি যখন শেষ করছি তার মানে এখন আমরা পর্বে ঢুকে যেতে পারি। পর্বের যাবতীয় বৈশিষ্ট্য আমরা পড়ে ফেলবো। দেখো তো তার আগে তোমাদের একবারে অ্যাডমিশন পর্যন্ত একটা কাজ আছে, অ্যাডমিশন পর্যন্ত। হ্যাঁ, এই এক কাজে তোমার অ্যাডমিশন কভার হয়ে যাবে। এরকম একটা ছক করতে হবে সব পর্বের বৈশিষ্ট্য, যাতে আমি 4-5টা এমনি বলতে পারি। আমি আপাতত এখন তোমাদের একাডেমিকের জন্য 5টা বৈশিষ্ট্য পড়াবো, যে 5টা প্রতিটা পর্বে কমন থাকবে। এরপরে যখন তোমার পুরো অধ্যায় শেষ হবে তখন তুমি বাকি পয়েন্টগুলো শেষ করবা, যেটা আমি তোমাকে বলে দেব। আচ্ছা, তো দেখো সিরিয়াল এটা সবসময় ঠিক রাখবা। হ্যাঁ, প্রথম পর্ব যেটা সেটা অবশ্যই পরিফেরা হবে, পরিফেরা। হ্যাঁ, পিসিপি পরিফেরা। তারপরে হলো তোমার নিডারিয়া। হ্যাঁ, তারপরে তোমার প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। অনেকে আবার এইগুলার জন্য সূত্র পড়ে, খুবই খারাপ একটা অভ্যাস। বায়োলজিতে সূত্র যত কমাবা তত ভালো করবা, এটা মাথায় রাখবা। হ্যাঁ, এই 3টা পিসিপি, এই সিরিয়ালটা ঠিক রাখো। বাকি তুমি যা ইচ্ছা দাও, কোনো সমস্যা নাই। এরপরে তুমি নেমাটোডা, হ্যাঁ নেমাটোডাও ঠিক রাখা লাগবে, এই 4টা নেমাটোডা পর্যন্ত। হ্যাঁ, এরপরে তুমি অ্যানিলিডা দাও, মলাস্কা দাও, এগুলার সিরিয়াল লাগে না। প্রথম 4টার সিরিয়াল লাগবে অ্যানিলিডা। তারপরে ধরো আর্থ্রোপোডা, তারপরে তোমার মলাস্কা। যদিও দেখবা বইয়ে মলাস্কা আগে আছে, হ্যাঁ, তাও আমি দেখো ইচ্ছা করে আমি চেঞ্জ করে দিচ্ছি, আমার কোনো সমস্যা নাই এতে। তারপরে হলো আমার একাইনোডার্মাটা। আমরা কিন্তু মেজর পর্বগুলা পড়তেছি। আমি বলছিলাম যে পর্ব টোটাল হলো 33টা, তার মধ্যে 9টা হলো তোমার মেজর পর্ব, বাকিগুলো হলো তোমার মাইনর পর্ব। মেজর পর্ব তাদেরকেই বলা হবে যেসব পর্বে প্রাণীদের সংখ্যা, প্রজাতির সংখ্যা 5000-এর উপরে থাকবে, তারা মেজর। আর যারা কম থাকবে, 5000-এর কম থাকবে, তারা হলো মাইনর। হ্যাঁ, আচ্ছা, একাইনোডার্মাটা। লাস্টে গিয়ে হলো আমার করডাটা। প্রথম 4টা সিরিয়াল কখনোই মিস্টেক করা যাবে না। পিসিপি, আমার সাথে সাথে বলবা পিসিপি। হ্যাঁ, এখনই মুখস্থ করে বলবা। এখন দেখো ভিত্তিগুলো দেখো, খুবই মজার। প্রথমটা হলো আমার ধরো ভ্রূণ স্তর। এটা এক একজনের এক এক রকম হবে, কোনো সমস্যা নাই। ভ্রূণ স্তর, ভাই পরিফেরা পর্বে কোনো ভ্রূণ স্তর নাই, তার মানে এটা হলো স্তরবিহীন। বানান ভুল করছি, দেখছো, স্তরবিহীন। ক্লাসেই মুখস্থ করে ফেলবা। হ্যাঁ, সব স্তরবিহীন। প্রথমটা স্তরবিহীন। তারপরে নিডারিয়া হলো আমার দ্বিস্তরী, যেহেতু 2 নাম্বার আছে তাই এটা দ্বিস্তরী, কোনো সমস্যা নাই। বাকি সব মানে প্লাটিহেলমিনথিস থেকে একবারে করডাটা পর্যন্ত এরা হলো আমার ত্রিস্তরী প্রাণী, মানে তাদের শরীরের অঙ্গগুলো একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এই 3টা ভ্রূণস্তর থেকে তৈরি হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা বৈশিষ্ট্য দেখো আমি সবার ক্ষেত্রে পারলাম। এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য, পৌষ্টিক নালী আছে কি নাই তার উপরে। তাহলে হেডলাইন দিবা পৌষ্টিক নালী, হেডলাইন দিবা পৌষ্টিক নালী। হ্যাঁ, পরিফেরা পর্বেও এটা একটা কোষীয় পর্ব, কোষীয় লেভেলের পর্ব। ওর ভিতরে পানি যায়, আমরা দেখবো পর্ব, পানি যায়, পানি বের হয়ে যায়, ওই শোষণ প্রক্রিয়া খাদ্য সংরক্ষণ করে। তার মানে তার কোনো আলাদা করে নালীর দরকার নাই। তো এভাবে মনে রাখবা যে যাদের পৌষ্টিক নালী নাই তারা অনেকটা প্যারালাইসিসের রোগী। হ্যাঁ, তাই তারা প্যারাজোয়া, খাওয়া দাওয়া নাই, কিছু নাই, তাহলে তো প্যারালাইসিসের রোগীর মতোই শুয়ে থাকবে, তাই না? তাই এই পরিফেরা পর্ব হলো আমার প্যারাজোয়া,
যাদের পৌষ্টিক নালী থাকে না তাদেরকে প্যারাজোয়া বলা হয়, আর যাদের থাকবে তারা হলো এন্টারোজোয়া বা মেটাজোয়া। ভাইয়া এন্টারো ওয়ার্ডটা পরিপাকতন্ত্রের সাথে রিলেটেড একটা ওয়ার্ড, এন্টারো। হ্যাঁ, এন্টারো পরিপাকতন্ত্রের সাথে রিলেটেড। আচ্ছা, তাহলে এই বাকি সব মানে নিডারিয়া থেকে শুরু করে একবারে করডাটা পর্যন্ত এরা হলো আমার এন্টারোজোয়া। এন্টারোজোয়া। হ্যাঁ, এন্টামোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট মানে হলো অন্ত্র বোঝায়, পরিপাকতন্ত্র বোঝায়। এন্টারোজোয়া বা এটার আরেকটা নাম আছে মেটাজোয়া, হয় এন্টারোজোয়া অথবা মেটাজোয়া। ঠিক আছে, দুইটা আমাদের বৈশিষ্ট্য কিন্তু হয়ে গেল। তাহলে তোমাকে যদি বলে নেমাটোডা পর্বের একটা বৈশিষ্ট্য বলো, তুমি বলে দিবা এন্টারোজোয়া, এরা বুঝে নিবে যে পৌষ্টিক নালী এদের আছে। আচ্ছা, এরপরে 3 নাম্বার সেলুলার গ্রেড অফ অর্গানাইজেশন বা সংগঠন ক্রমমাত্রা। এগুলো আমি ভিত্তি তোমাদের পড়াইছি, এই জন্যই কিন্তু এই ছকে চলে আসছে। দেখো, সংগঠন ক্রমমাত্রা মানে এটা কি কোষীয় লেভেলের প্রাণী, নাকি কোষ থেকে টিস্যু লেভেলের প্রাণী, নাকি টিস্যু থেকে অঙ্গ লেভেলের প্রাণী, নাকি তন্ত্র আছে তার শরীরে, এই অনুযায়ী ভাগটা করা হয়। তাহলে দেখো, সংগঠন ক্রমমাত্রার ক্ষেত্রে পরিফেরা হলো আমার কোষীয় লেভেলের প্রাণী, এটা হলো কোষীয় লেভেলের প্রাণী। দ্বিতীয় যেটা নিডারিয়া, হ্যাঁ, নিডারিয়া হলো টিস্যু মাত্রার প্রাণী। তো শুধু টিস্যু মাত্রা বলতে হয় না, কোষ টিস্যু মাত্রার প্রাণী বলতে হয়, কারণ কোষ দিয়েই টিস্যু গঠিত হয়। ঠিক আছে, এরপরে 3 নাম্বার যেটা, সেটা হলো প্লাটিহেলমিনথেস। এটা হলো টিস্যু এবং অঙ্গ মাত্রার প্রাণী, মানে অঙ্গ পর্যন্ত তাদের মধ্যে চলে যায়, অঙ্গ পর্যন্ত। অঙ্গ আছে তাদের, ওই যে তন্ত্র নাই কিন্তু অঙ্গ আছে। তাহলে ভাই এটা কিভাবে? যেমন তাদের মুখ থাকতে পারে কিন্তু পরিপাকতন্ত্র নাই, এরকম। বায়ু থাকতে পারে কিন্তু পরিপাকতন্ত্র নাই, এরকম। আচ্ছা, আর বাকি যেগুলা মানে নেমাটোডা থেকে শুরু করে একবারে করডাটা পর্যন্ত এদের প্রত্যেকের তন্ত্র আছে। দ্যাট মিনস এরা হলো অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তাহলে আরো একটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের হয়ে গেল, কিন্তু তোমার পক্ষেতেই থাকবে, তুমি এগুলো দেখেই বলতে পারবা যে এই বৈশিষ্ট্যটা আমি পারি। আচ্ছা, এরপরে যেটা, এরপরে হলো নটোকর্ড। নটোকর্ড আছে কি নাই, খুব সহজ সহজ 5টা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে আগে শেখাবো। ভাই, নটোকর্ড থাকে শুধুমাত্র করডাটা পর্বের, করডাটা পর্বে নটোকর্ড থাকে। হ্যাঁ, তাই যাদের নটোকর্ড থাকবে তাদেরকে আমরা বলবো কর্ডেট প্রাণী। তাহলে নটোকর্ড, এই যে করডাটা হলো কর্ডেট, আর বাকি সব মানে পরিফেরা থেকে শুরু করে একবার একাইনোডার্মাটা পর্যন্ত এরা নন কর্ডেট বা নন ভার্টিব্রেট, এভাবে বলা যায়। নন কর্ডেট বা নন ভার্টিব্রেট, তাদের মেরুদণ্ড নাই, নন কর্ডেট, নন কর্ডেট। ঠিক আছে, আরো একটা বৈশিষ্ট্য আমাদের হয়ে গেল নটোকর্ড দিয়ে। আচ্ছা, তাহলে আর একটা বৈশিষ্ট্য আমরা পড়ি। তাহলে কি কি বললাম? ভ্রূণস্তর, পৌষ্টিক নালী, সংগঠন ক্রমমাত্রা, নটোকর্ড। হ্যাঁ, এরপরে হলো সিলোম, মোস্ট ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। সিলোম আমি তোমাদেরকে খুব সুন্দর করে ভিডিও দিচ্ছি, সিলোম না বুঝলে বুঝে নিও। ওই যে ফাঁকা স্থান পেরিটোনিয়াম দিয়ে আবৃত অবস্থায় থাকবে, হ্যাঁ, তাকেই সিলোম বলা হবে। তো এই যে সিলোমের ক্ষেত্রে এই যে পিসিপি, বারবার বলতেছি পিসিপি পিসিপি পিসিপি, পিসিপির কোন সিলোম নাই। তার মানে এরা 3 জন হলো আমার অ্যাসিলোমেট, অ্যাসিলোমেট, তাদের কোনো সিলোম নেই। হ্যাঁ, নেমাটোডা, এদের মিথ্যা সিলোম আছে। এগুলো মনে রাখার টেকনিক আমি তোমাকে দিব, চিত্র পড়াবো, তখন তুমি ইজিলি বুঝে ফেলবা। হ্যাঁ, তার মানে নেমাটোডার ক্ষেত্রে মিথ্যা সিলোম আছে। মিথ্যা মানে সুডো, এই যে সুডো সিলোম, সুডো সিলোম। ঠিক আছে, আর বাকি সব মানে অ্যানিলিডা থেকে একবারে করডাটা পর্যন্ত এদের প্রকৃত সিলোম আছে, একবারে পেরিটোনিয়াম দিয়ে আবৃত অবস্থায় মেসোডার্মাল ফাঁকা স্থান আছে, এবং এদেরকে আমরা বলবো প্রকৃত সিলোম, যেটাকে আমরা বলবো ইউসিলোমেট বা ইউসিলোম। ইউসিলোম যাদের থাকে তাদেরকে ইউসিলোমেট বলা হয়। এই যে 5টা বৈশিষ্ট্য, তাহলে দেখো তোমরা যদি পরীক্ষার হলে যে আসে পরিফেরা পর্বের 5টা বৈশিষ্ট্য লেখো, তুমি কিচ্ছু পড়া লাগবে না, এই 5টা দিয়ে দাও না, সমস্যা কি? নিডারিয়া পর্বে সবকটা পর্বের 5টা বৈশিষ্ট্য তোমার হয়ে গেল। আমাকে একটু জানাও যে এই 5টা বৈশিষ্ট্য বুঝছো কিনা। একবারে সহজ সহজ বৈশিষ্ট্য বুঝছি, পারো সবাই? তাহলে সিরিয়ালটা কি মনে রাখবা? পিসিপি, তারপরে নেমাটোডা, পিসিপি নেমাটোডা, এটা যেন কখনো ভুল না হয়। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
একটু জানাও বুঝছো কিনা। একটু কমেন্ট করো। 5টা বৈশিষ্ট্য আমাদের কিন্তু প্রত্যেকটা পর্বের হয়ে গেছে, তোমরা নিজেরাও জানো না তোমরা কতখানি আগায় গেছো। এবার খালি দুপদাপ ধরবো আর শেষ করবো, বুঝতে পারছো? আমাদের কমেন্টই তো পাই না। না জানালে কেমনে কি? আচ্ছা আচ্ছা, উম্মে হাফসা সরকার, আমি এটা ভালো, ও বলছে জি ভাইয়া বুঝতে পারছি, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা তাহলে আমরা এবার পর্বে চলে আসি। হ্যাঁ, পরিফেরা পর্ব। দেখো পরিফেরা পর্ব নাম দিয়ে সব পড়া, মানে কোনো সূত্র মন্ত্র লাগবে না। এর একটা সূত্র আছে জানো, সূত্রটা হলো অপুর বাসায় এসি নাই। তো আমার ভাই 40টা 50টা এসি আমার নামে, তো এইসব মিথ্যা কথা সূত্র করে লাভ আছে? পরীক্ষা হলে সূত্র মনে থাকবে না, টেকনিক্যালি করো। তো পরীক্ষা আমি যদি জিজ্ঞেস করি 5টা বৈশিষ্ট্য বলো, তুমি এখন পারবা, ওই যে 5টা বৈশিষ্ট্য ওখান থেকে তুমি লিখে ফেলবা। আচ্ছা এবার দেখো পরিফেরা পর্বে এই যে পোর ওয়ার্ডটা আছে, পোর, ভাই মনে রাখবা বায়োলজিতে পোর ওয়ার্ড কোথাও থাকলেই সেটা ছিদ্র বুঝায়, বুঝা গেছে? পোর মানেই হলো ছিদ্র। আচ্ছা আরো কিছু শব্দ আছে যেমন অস, ও এস, অস কোথাও থাকলেও সেটাও ছিদ্রই বুঝায়। ইন্টারনাল অস, অস্টিয়াম, অস্টিয়া, অস্কুলাম, এই টাইপের ওয়ার্ড ছিদ্র বুঝাবে, অস থাকলেই ছিদ্র। আচ্ছা আরো একটা জিনিস মনে রাখবা যে কোয়ানা, কোয়ানাও যদি থাকে তাও আসলে ছিদ্রপদ বোঝায়। যেমন নাকের ভিতরে যে ভিতরের যে ছিদ্রপদটা ওটা কোয়ানি নামক ছিদ্রপদ, কোয়ানি বা কোয়ানা। না চিল্লা, একটু থামায় আসি। এই ঝুমু, এই না চিল্লা, আমি ক্লাস নিতেছি, ক্লাস দাও। আচ্ছা তাহলে এই শব্দগুলো যদি থাকে তাহলে আমরা বুঝবো যে সেখানে ছিদ্রপথ মিন করতেছে। তাহলে দেখো পরিফেরা পর্বে পোর আছে, তাহলে আমি কি প্রথম বৈশিষ্ট্য এক্সট্রা বলতে পারি না যে এরা হলো ছিদ্রাল প্রাণী? অবশ্যই বলতে পারি। পরীক্ষা আসতে পারে ছিদ্রাল পর্বের প্রাণী বলা হয় কোনটিকে? পরিফেরা পর্বকে। অস, অস আছে তার মানে অস্টিয়া নামক ছিদ্রপথ আছে, অস্টিয়া, অস্টিয়া, অস আছে। হ্যাঁ, কত বৈশিষ্ট্য চলে আসে। তারপরে আমি যদি বলি যে পরিফেরা পর্বে অস্কুলাম পাওয়া যাবে কিনা, অস্কুলাম পাওয়া যাবে কিনা, ভাই একবারে সহজ জিনিস না। অস আছে যেহেতু, অস থাকলে পরিফেরা ছিদ্র, তার মানে এতে অস্কুলামও পাওয়া যায়, অস্কুলামও পাওয়া যাবে। আচ্ছা তাহলে 3টা, ছিদ্রাল, অস্টিয়া, অস্কুলাম সব পাইলাম। আচ্ছা এরপরে দেখো এই পরিফেরা পর্বের একটা এক্সাম্পল করবা, যে এর কমন এক্সাম্পল হলো স্পঞ্জ। স্পঞ্জ, তুমি যদি স্পঞ্জ মনে রাখতে পারো তাহলে দেখো কতগুলো বৈশিষ্ট্য আছে। এই যে স্প, শয়পস্প, দেখছো? শয়পস্প দিয়ে তুমি মনে রাখবা এখানে স্পঞ্জিন পাওয়া যায়, স্পঞ্জিন। তারপরে দেখো স্পিকিউল, স্পিকিউল পাওয়া যায়। তারপরে স্পঞ্জশীল পাওয়া যায়, স্পঞ্জশীল পাওয়া যায়। এখন বলো ভাই এগুলো মনে রাখবো কেমনে? তোমার চোখের সামনে মনে রাখার টেকনিক দেখো। এই যে স্পঞ্জের শয়প, স্পঞ্জিনের শয়প আছে, স্পিকিউলের শয়প আছে, স্পঞ্জশীলের শয়প আছে। তার মানে শয়প যুক্ত সব উদাহরণ আমার, সব বৈশিষ্ট্য আমার পরিফেরা পর্বে চলে যাবে। এখন কোনটা কি? আরো সহজ দেখো, স্পঞ্জিন, এটা কি অনেকটা ফাইব্রিন, কন্ড্রিন, এই ওয়ার্ড গুলোর সাথে মিলে যায় না? আর ফাইব্রিন মানে তন্তু, দ্যাট মিন্স স্পঞ্জিন নামক তন্তু পাওয়া যায় এই পর্বে, তন্তু পাওয়া যায়। স্পিকিউল, তুমি তো এটার স্পিকিউলের ইংলিশ বানানটা দেখো তো, স্পিকিউল। এই যে স্পাইক, স্পাইক মানে কি ভাইয়া? স্পাইক মানে কাটা, স্পাইক মানে কাটা, তার মানে স্পিকিউল নামক কাটা পাওয়া যায়। আর স্পঞ্জশীল, ভাই সিল যেখানেই পাবা, সিল মানে গহ্বর, তার মানে স্পঞ্জশীল নামক গহ্বর পাওয়া যায়। কারণ বলতে পারো ভাইয়া আপনি এভাবে কেন পড়াইলেন? কারণ আমি একবার একটা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে দেখছিলাম যে নিচের কোন তথ্যটি সত্য নয়, সেখানে স্পঞ্জিন নামক কাটা দিয়ে দিছে, স্পিকিউল নামক গহ্বর দিয়ে দিছে। এটা তো হবে না। স্পঞ্জিন ঠিকই আছে, স্পঞ্জিন পরিফেরাতে আছে, কিন্তু স্পঞ্জিন
সেটা কি হিসাবে আছে? তন্তু হিসাবে আছে। খেয়াল রাখবা এই জায়গায়। স্পিকিউল, স্পিকিউল ঠিকই আছে, কিন্তু স্পিকিউল অবশ্যই সেটা কাটা হিসাবে আছে। স্পঞ্জশীল, এটা গহ্বর হিসাবে আছে। তাহলে আমাদের আরো 3-4টা বৈশিষ্ট্য কিন্তু চলে আসলো যে স্পঞ্জিন নামক তন্তু পাওয়া যায়, স্পিকিউল নামক কাটা পাওয়া যায়, স্পঞ্জশীল নামক গহ্বর পাওয়া যায়। আজমল স্যারের বইয়ে দেখবা এরকম সুন্দর সুন্দর কাটা দেওয়া আছে, এরকম কাটা, হ্যাঁ এরকম কাটা, এই কাটা, এগুলো সব হলো আমার এই যে স্পিকিউল। আর স্পঞ্জিনটাও স্যার দেখাইছে। স্পঞ্জিনটা কি তন্তু না? এই যে এরকম করে দেখবা তন্তু দেওয়া আছে অনেকগুলা, তন্তু ফাইবার এরকম অ্যাটাচ করা আছে, এরকম একটা চিত্র আছে। এগুলাই সেই স্পঞ্জিন নামক তন্তু, এগুলাই সেই স্পিকিউল নামক কাটা। হয়ে গেল তাহলে বৈশিষ্ট্যগুলা। আচ্ছা, এবার এদের এই পরিফেরা পর্বের পুরো সিস্টেমটা আমি দেখাই। হ্যাঁ, এই চিত্রগুলো তোমাদের বইয়ে নাই, আমার সাথে সাথে আঁকার চেষ্টা করবা। এর শরীরে 2 স্তরের কোষ থাকে। কয় স্তরে? 2 স্তরে। এই চিত্রটা তোমাদের বইয়ে নাই, চিত্রটা বইয়ে নাই। চিত্রটা আমি নিজের মতো করে আঁকতেছি। দেখো এদিকে তার বোটা আছে, মানে যেটা দেশে লেগে থাকে। এখন দেখো এই যে চিত্রটা, এর এই পাশে একটা লেয়ার, এই পাশে একটা লেয়ার। তার মানে পরিফেরা পর্বের প্রাণীদের বাইরের দিকে একটা স্তর থাকে কোষের, আর ভিতরের দিকে একটা স্তর থাকে। বাইরের স্তরটাকে বলা হয় পিনাকোডার্ম, পিনাকোডার্ম। আর ভিতরের যে লেয়ারটা, এই যে ভিতরের লেয়ার, হ্যাঁ এই ভিতরের লেয়ারে কিছু বিশেষ কোষ আছে, ওই স্তরটাকে বলা হয় কোয়ানোডার্ম, কোয়ানোডার্ম। তাহলে কয় স্তর থাকে? কোষীয় লেভেলের প্রাণী, এগুলো কোষ। এই কোয়ানোডার্মে কোয়ানোসাইট নামক কোষ থাকবে, তাই এই স্তরের নাম কোয়ানোডার্ম। ডার্ম মানে স্তর। তাহলে পিনাকোডার্ম, বাইরে এই যে হলুদটা পিনাকোডার্ম, আর ভিতরে যে সাদাটা এটা হলো আমার কোয়ানোডার্ম। এই কোয়ানোডার্মে ফ্লাজেলা যুক্ত, কি যুক্ত ভাইয়া? ফ্লাজেলা যুক্ত, হ্যাঁ ফ্লাজেলা সিলিয়া যুক্ত, সিলিয়া যুক্ত কোষ থাকে, যেগুলোকে বলা হয় কোয়ানোসাইট, কোয়ানোসাইট। এখন আমাদের মনে প্রশ্ন চলে আসলো, ভাইয়া এই 2 স্তরের কাজ কি? খুবই গুরুত্বপূর্ণ কাজ। দেখো বাইরের স্তর যে পিনাকোডার্ম, ওর কাজ হলো আবরণ তৈরি করা, জাস্ট সে আবরণ তৈরি করতেছে, এবং সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু ভক্ষণ করে। এখানে পেশটা লাগে কোথায় জানো? আমরা সারা জীবন পড়ে আসছি পিনোসাইটোসিস, এটা হলো তরল বস্তু ভক্ষণ করার প্রক্রিয়া। আর এই ধরো এটা একটা কঠিন বস্তু, এইটাকে ভক্ষণ করার প্রক্রিয়া হলো ফ্যাগোসাইটোসিস, এই যেভাবে ধরে। তো এখানে পানিটা মানে পিনোসাইটোসিসের দরকার নাই, কারণ তরল এমনি প্রবেশ করবে, এই জায়গাগুলো দিয়ে এমনি প্রবেশ করে। এগুলো অস্টিয়া, এগুলো অস্টিয়া মানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা দিয়ে এমনি পানি প্রবেশ করে। তাহলে আলাদা করে পানি ধরার দরকার নাই। দ্যাট মিন্স পিনাকোডার্মের কাজ পানি গ্রহণ করা না, ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন বস্তু গ্রহণ করা, কঠিন বস্তু গ্রহণ করা। তাহলে মাঝে মাঝে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া সম্পাদন করে পিনাকোডার্ম। আর কোয়ানোডার্মে কি বৈশিষ্ট্য বলছি? যে সিলিয়া আছে, এই সিলিয়াগুলো এরকম নড়তে থাকে। যখন এই যে পানি যখন এই যে ভিতরে প্রবেশ করে, তখন এই সিলিয়াগুলো নড়াচড়া করে, নড়াচড়া করে পানিটাকে ভিতরের দিকে ফ্লো করে। না হলে তো পানির ভিতরে যে পুষ্টি পদার্থ সেগুলো সে গ্রহণ করতে পারবে না। বুঝা গেছে? তাহলে 2টা স্তরই কিন্তু আমি বললাম, পিনাকোডার্ম বাইরের দিকে থাকে, কোয়ানোডার্ম ভিতরের দিকে থাকে। কোয়ানোডার্ম বিশেষ ফ্লাজেলা যুক্ত বা সিলিয়া যুক্ত কোষ, যার কাজ হলো সিলিয়ার আন্দোলনের মাধ্যমে ভিতরে পানি প্রবাহ নিশ্চিত করা। এইগুলো যদি তুমি নাও পড়ো কোনো সমস্যা নাই, কিন্তু জানতে হবে যে 2টা লেয়ার আছে, কাজ জানা লাগবে না। আর এদের মাঝখানে, এই 2 স্তরের মাঝখানে, 2 স্তর যাতে একটা সাথে একটা লেগে না যায়, তাই মেসোহিল থাকে। এই যে সবুজ কালারের আমি দিলাম একটা জেলির মতো স্তর, জেলি থাকলে আর একটা সাথে একটা লাগবে না, এইটাকে বলা হয় মেসোহিল। মেসোহিল পরীক্ষায় আসতে পারে, মেসোহিল কোন পর্বে পাওয়া যায়? এই পরিফেরা পর্বে পাওয়া যায় মেসোহিল। তাহলে বাইরের দিকে আমার পিনাকোডার্ম, আবার বলতেছি বাইরে হলুদ পিনাকোডার্ম আবরণ তৈরি করে,
এবং অস্টিয়া দিয়ে, এই যে এগুলোই হলো সেই অস্টিয়া ছিদ্রপথ, অস্টিয়া দিয়ে পানি প্রবেশ করলো। আর কোয়ানোডার্ম ফ্লাজেলা যুক্ত বা সিলিয়া যুক্ত কোষ, যার আন্দোলনের ফলে ভিতরের দিকে পানি প্রবাহ নিশ্চিত হয়। আচ্ছা, পানি ঢুকলো, ঢোকার পরে এই যে ফাঁকা স্থানে যে ঢুকলো, এই জায়গাটাকে বলা হয় সেই স্পঞ্জশীল। পড়াইছিলাম তোমাকে, স্পঞ্জশীল নামক গহ্বর থাকে। এই হলো আমার স্পঞ্জশীল। আর এই যে পানি ঢুকে তো বসে থাকবে না, সেই পানিটা এই জায়গা দিয়ে বের হয়ে যাবে। এই যে বের হয়ে যাওয়ার জায়গাটা, এটার নামই সেই অস্কুলাম। একটু আগেই বলছি না, অস্কুলাম পাওয়া যায়, এই সেই অস্কুলাম মানে ছিদ্রপথ। তাহলে দেখো এই যে আগের স্লাইড, এই যে অস্কুলাম কোথায় তা দেখলাম, অস্টিয়া পাইছি, স্পঞ্জশীল পাইছি, স্পঞ্জিন চিনছি, স্পিকিউল চিনছি, সব আমাদের হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো সবাই। একটু জানাও আমাকে গঠনটা কি বুঝছো? তোমাদের বইয়েও এই চিত্রটা আছে এবং ওই চিত্রে সুন্দর, আরো সুন্দর চিত্র, এরকম নালীপথ দেখাইছে। হ্যাঁ, নালীপথ দেখায় ওই যে পানিটা প্রবেশ করাইছে, এরকম সুন্দর নালীপথ দেখাইছে। ওখানে অস্টিয়া দেখাইছে, নালীপথ দেখাইছে, গাছের মতো অস্টিয়া দেখাইছে। আমি দেখাই দিচ্ছি তোমাদের, দেখো এই হলো সেই অস্টিয়া গুলা, এই যে এগুলো অস্টিয়া। এই যে অস্টিয়া দিয়ে পানি ঢুকতেছে, এই জায়গাটা হলো আমার স্পঞ্জশীল, এই জায়গাটার নাম আমার অস্কুলাম। এই যে অস্কুলাম, আমি এখানে অস্কুলাম দেখাইছি, মানে এই চিত্রটাকেই আমি এখানে দেখাইছি। আর এই যে নালীগুলো, এটাই বিশেষ ধরনের নালীতন্ত্র। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারছো, ভেরি গুড। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছে। হ্যাঁ, একটু কমেন্ট করে আমাকে জানাবো। পুরো পর্বটার বৈশিষ্ট্য আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম কোথায় কি আছে। এখন দেখো, এই যে পানি প্রবেশ করলো, আবার পানি বের হয়ে গেল, এর মাঝখানে কি হইলো? পানির ভিতরে যে পুষ্টি পদার্থগুলো আছে, যেগুলো তার দরকার, হ্যাঁ, খনিজ লবণ, সেগুলো সে শোষণ করে নেয় কোষের ভিতরে। তাহলে আমি যদি বলি যে পরিফেরা পর্বের খাদ্য গ্রহণ পদ্ধতি কেমন, এই যে এখানে বৈশিষ্ট্য লিখতেছি না, এখানে লিখি, খাদ্য গ্রহণ প্রক্রিয়া হলো শোষণ বা অ্যাবজর্পশন। শোষণ বা অ্যাবজর্পশন প্রক্রিয়ায় সে খাদ্য গ্রহণ করে ওই যে পানির মাধ্যমে। এবং পানি দিয়ে যেহেতু যায়, তাই বিশেষ ধরনের পানি নালীতন্ত্র এখানে থাকে। আচ্ছা, আরো একটা জিনিস বলে দেই, তুমি চিন্তা করো, পরিফেরা পর্বটা কি ছিদ্রযুক্ত। তোমার সারা শরীরে যদি আমি ছিদ্র করে দেই, তুমি কি চলাচল করতে পারবা? কখনোই পারবা না। তার মানে এই পরিফেরা পর্বের, পূর্ণাঙ্গ পরিফেরা পর্বের প্রাণীগুলো হয় নিশ্চল, নিশ্চল বা সেসাইল, নিশ্চল বা সেসাইল। সেসাইল একটা ইংলিশ ওয়ার্ড, সেসাইল মানে নিশ্চল। তাহলে পূর্ণাঙ্গ প্রাণী কেমন হবে? নিশ্চল বা সেসাইল হবে। খাদ্য গ্রহণ প্রক্রিয়া কেমন হবে? শোষণ বা অ্যাবজর্পশন হবে। তারপরে আর কি বললাম? এই যে স্পঞ্জিন নামক তন্তু আছে, স্পিকিউল নামক কাটা আছে, স্পঞ্জশীল নামক গহ্বর আছে, ছিদ্রাল প্রাণী, অস্টিয়া নামক ছিদ্রপথ, অস্কুলাম আছে। এবং এগুলো সব আমি এই চিত্রে এখানে দেখাইছি তোমাদের। কয় স্তরের কোষ থাকে? 2 স্তরের। বাইরে পিনাকোডার্ম, কাজ বলছি, আবরণ এবং কঠিন জাতীয় খাদ্য গ্রহণ করা, যার নাম ফ্যাগোসাইটোসিস। আর ভিতরের লেয়ারটা হলো কোয়ানোডার্ম। হ্যাঁ, এটাতে কি থাকে? সিলিয়া থাকে, যার মাধ্যমে পানিগুলোকে ভিতরে প্রবেশ করাবে। তো সুন্দর পড়া, আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে পারলে আমরা এখন এসে চলে যাব, এদের লার্ভা দশায় চলে যাব। লার্ভা দশা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, মনে রাখবা। লার্ভা দশা আমাদের এমসিকিউ তে আসে। ওই যে ছকটা যে পড়লাম না, এই ছকে আমি লাস্টে, এটা কিন্তু এই অধ্যায় শেষে, শেষ ক্লাসের সময় আমি এটা কিন্তু আরো পয়েন্ট বাড়াবো। এই লার্ভা দশা আরো পয়েন্ট বানাবো, অন্য নাম এগুলো বাড়াবো। যেমন পরিফেরা পর্বের অন্য নাম কি আর কি হবে? ছিদ্রাল প্রাণী। আচ্ছা, তাহলে দেখো লার্ভা দশা। এই পর্বে 2টা লার্ভা দশা আছে। 1 নাম্বার হলো তোমার, তুমি মনে রাখবা, পরিআপা। ওই যে পরিমণি আছে না, তাকে সম্মান করে পরিআপা ডাকো। কতগুলো বিয়ে করছে সে। তো পরিফেরাতে পরি, আতে হলো, আতে একটা আর পাতে একটা। পাতে হলো প্যারেনকাইমুলা, প্যারেনকাইমুলা। আর আতে হলো আমার অ্যামফিব্লাস্টুলা, অ্যামফিব্লাস্টুলা। তাহলে 2টা হলো আমার লার্ভা দশা। একটা হলো প্যারেনকাইমুলা
আর একটা হলো অ্যামফিব্লাস্টুলা। লার্ভা দশা কি ভাই? একটা ডিম যখন ফুটে তখন সরাসরি কিন্তু বড় বাচ্চা হয় না, আগে ছোট থাকে, একটু ভিন্ন রকম থাকে, ওইটাকেই বলা হয় লার্ভা দশা। বুঝা গেছে? সেই দুইটা লার্ভা দশা, এটা একটা হলো প্যারেনকাইমুলা আর একটা হলো অ্যামফিব্লাস্টুলা। আমি এইটাই একটু তোমাদেরকে ডিটেইলস দেখাবো। দেখো, প্যারেনকাইমুলা এবং অ্যামফিব্লাস্টুলা এটা তোমাদের বইয়ে নাই, তারপরেও তুমি একটু দেখার চেষ্টা করো। দুইটাই আমার সচল দশা। সচল মানে হলো চলাফেরা করতে পারবে। যদি কিছু চলতে পারে তার মানে তাতে ফ্লাজেলা থাকবে। হ্যাঁ, তো এই প্যারেনকাইমুলার ভিতরে এইরকম কোষ থাকে। এবং মনে রাখবা, প্যারেনকাইমুলা দশাটা একবারে মাস মানে ভর বিশিষ্ট, কোনো ফাঁকা জায়গা এর মধ্যে নাই, কোনো ফাঁকা জায়গা এর মধ্যে নাই, সব হলো কোষ দিয়ে ভর্তি। হ্যাঁ, সব হলো কোষ দিয়ে ভর্তি। এখানে অ্যামিবা আকৃতির কোষও পাওয়া যায়, যেটাকে বলা হয় অ্যামিবোসাইট, অ্যামিবা আকৃতির কোষ। এবং যেহেতু সচল বলছি, দ্যাট মিন্স প্রত্যেকটাতে ফ্লাজেলা আছে। এই যে ফ্লাজেলা বা সিলিয়া আছে, এই সিলিয়া গুলা নড়াচড়ার মাধ্যমে সে চলাচল করতে পারবে। বুঝা গেছে? এই যে দেখো, একটা ভর মনে হচ্ছে, মানে ভারী একটা জিনিস মনে হচ্ছে, এইটাই হলো আমার প্যারেনকাইমুলা। প্যারেনকাইমুলা বুঝা গেছে? প্যারেনকাইমুলা। স্পঞ্জ হলো কমন উদাহরণ না, সেই স্পঞ্জে এই প্যারেনকাইমুলা পাওয়া যায়। আর একটা কি বলছি? অ্যামফিব্লাস্টুলা, তাই না? এই হলো অ্যামফিব্লাস্টুলা। এখন অ্যামফিব্লাস্টুলার সাথে প্যারেনকাইমুলার পার্থক্য হলো, অ্যামফিব্লাস্টুলাতে দুই লেয়ারের কোষ থাকে। একটা হলো আমার এই যে ছোট ছোট কোষ থাকে, আর একটা হলো আমার বড় বড় কোষ থাকে, দেখো এই যে এগুলো ছোট ছোট কোষ, এগুলো বড় বড় কোষ। এবং তাদের মাঝখানে ফাঁকা জায়গা থাকবে, এখানে ফাঁকা একটা জায়গা থাকে, এই যে ফাঁকা জায়গা থাকে, কিন্তু এই জায়গাতে কোনো ফাঁকা জায়গা ছিল না। এখানে এই যে ছোট যে কোষগুলা, এই লেয়ারটাকে আমরা বলবো মাইক্রোমিয়ার। মাইক্রো মানে ছোট, মিয়ার মানে স্তর। তাহলে ছোট লেয়ারের কোষগুলো হলো মাইক্রোমিয়ার, আর এই যে বড় লেয়ারের কোষগুলো, এগুলো হলো আমার ম্যাক্রোমিয়ার। ম্যাক্রো মানে বড়, ম্যাক্রোমিয়ার। হ্যাঁ, তাহলে দুইটা স্তর আছে, একটা ছোট স্তর, একটা বড় স্তর। এবং এই যে মাইক্রোমিয়ারের যে কোষগুলো, তাদের সাথে সিলিয়া থাকে। ম্যাক্রোমিয়ারের কোষ তো বড় বড় কোষে কোনো সিলিয়া থাকবে না। তাহলে দুটো এই যে লার্ভা দশা, এটা হলো অ্যামফিব্লাস্টুলা, এটা অ্যামফিব্লাস্টুলা দশা। এগুলা তোমাদের বইয়ে নাই, আমি বইয়ের বাইরে থেকে পড়াইলাম। হ্যাঁ, যে জানতে যদি ইচ্ছা হয় যে দুইটা লার্ভা দশা কোনটা কেমন হয়, একটা হলো প্যারেনকাইমুলা আর একটা হলো অ্যামফিব্লাস্টুলা। এবং যেহেতু এখানে ফাঁকা জায়গা আছে, তাই মনে রাখবা এই অ্যামফিব্লাস্টুলা টাইপের লার্ভা দশা পাওয়া যায় সাইফন মানে নলাকার যে পরিফেরা গুলো আছে, সাইফন বা স্কাইফন। স্কাইফন এইসব এই প্রাণীগুলোতে, পরিফেরা পর্বের মধ্যে যে এই প্রাণীগুলো, এদের এই অ্যামফিব্লাস্টুলা লার্ভা দশা পাওয়া যায়। আর স্পঞ্জ, হ্যাঁ, ডেমিস্পঞ্জিয়া, এদের ক্ষেত্রে আমরা এইরকম মাছ টাইপের প্যারেনকাইমুলা পাবো। বুঝা গেছে? তাহলে দুইটা দশা কি বুঝতে পারছো? ক্লিয়ার? দুইটা লার্ভা দশা ক্লিয়ার? এবং দুইটাই কিন্তু ফ্লাজেলা আছে, তার মানে চলতে পারে। এই জন্য বইয়ে দেখবা লেখা আছে জীবন চক্রে সঞ্চরণশীল। সঞ্চরণশীল মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় নড়তে পারে। বুঝা গেছে? এই পরিয়াপা মানে এই দুইটার নাম লিখছি আর কি, মানে কয়টা লার্ভা দশা আছে, পরীক্ষা ডাইরেক্ট আসে যে পরিফেরা পর্বের লার্ভা দশা 9 কোনটি বা কোনটি, এই টাইপের। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া, এখন এগুলোর প্রত্যেকটা পর্বে শ্রেণী আসে, কিন্তু শ্রেণী মনে থাকে না। তোমরা জাস্ট একটু নামগুলো মনে রাখবা, যেমন ক্যালকেরিয়া, হেক্সাকটিলিনিডি, ডেমোস্পঞ্জিয়া। এত মনে রাখার দরকার নাই, নামগুলো যদি পারো মনে রাখো। এবং এরই সাথে আমরা পরিফেরা পর্বের সব বৈশিষ্ট্য পড়ে ফেলছি। এর বাইরে ভাই একটা বৈশিষ্ট্য তুমি বইয়ে খুঁজে পাবা না। আমি যেভাবে পড়াইছি, এখানে আছে 5টা, এখানে আছে আরো 17-18টা, বহুত গুলো। হ্যাঁ, আশা করি পারবো সবাই। একটু জানাও যে পারবো বলো, যারা ক্লাস করতেছো বলো যে পারবো, তাহলে আমি নেক্সট পর্বে চলে যাব।
আচ্ছা, এর পরের পর্ব হলো আমার নিডারিয়া। কোন পর্ব? নিডারিয়া। ভাইয়া দেখো অলরেডি কিন্তু নিডারিয়ার 5টা বৈশিষ্ট্য তোমার পকেটে আছে। ওই যে আমি সব পড়ছি, সব পড়তে বলছি, সব পড়ে মানে 5টা বৈশিষ্ট্য তোমার পকেটে চলে আসলো। আচ্ছা, এবার এই নিডারিয়া পর্বের প্রাণীগুলো দেখো। নিডারিয়া পর্বের কমন প্রাণী হলো আমাদের একটা অধ্যায় আছে হাইড্রা নাম। হাইড্রা, এরকম কোর্সিকা আছে দেখতে, হ্যাঁ কোর্সিকা আছে, হাইড্রা। আবার জেলিফিশ আছে, জেলিফিশ, এরকম জেলিফিশ। হ্যাঁ, তো তুমি একটু দেখো তো, চিন্তা করে দেখো তো, এই যে প্রাণীগুলো দেখতে খুবই সুন্দর না? আসলেই সুন্দর, এগুলো বাস্তবে দেখতেও সুন্দর, জেলিফিশ, হাইড্রা দেখতে। যেহেতু দেখতে সুন্দর, তাই নিডারিয়া পর্বের প্রাণীদের বলা হয় সমুদ্রের ফুল। কোন পর্বের প্রাণীদের সমুদ্রের ফুল বলা হয়? নিডারিয়া পর্বের প্রাণীদের। তো তোমরা যারা সেন্ট মার্টিন গেছো, হ্যাঁ সেন্ট মার্টিন যদি গিয়ে থাকো কেউ, তো সেন্ট মার্টিনের প্রবাল দ্বীপ বলা হয় সেন্ট মার্টিনকে। কেন? কারণ তাতে প্রচুর প্রবাল আছে, প্রবাল মানে পাথর আছে। তো ওই প্রবালে প্রচুর পরিমাণ নিডারিয়া বসবাস করে। প্রায় বলা হয় যে সামুদ্রিক প্রজাতির, পৃথিবীর প্রবাল প্রাচীরগুলোতে এই নিডারিয়া পর্বের 25% জীবী বাস করে। এই জন্য দেখো ওখানে তোমার উদ্ভিদ আর প্রাণীর একটা সুন্দর সমাবেশ ঘটছে, এবং এই জন্য ওই জায়গাটাকে বলা হয় রেইন ফরেস্ট, সমুদ্রের রেইন ফরেস্ট। তাহলে নিডারিয়া পর্বকে সমুদ্রের রেইন ফরেস্ট বলা হয়। সমুদ্রের রেইন ফরেস্ট, অ্যামাজন বনের মতো আর কি, হ্যাঁ অনেক বেশি গাছপালা, রেইন ফরেস্ট। তাহলে রেইন ফরেস্ট, সমুদ্রের ফুল, এগুলা কেন বলা হয় তা আমি তোমাকে বললাম। দেখতে সুন্দর, প্রবাল প্রাচীরে প্রচুর পাওয়া যায়, এই কারণেই বলা হয়। আচ্ছা, নিডারিয়া পর্ব কি ছিল জানো? দ্বিস্তরী প্রাণী, তাই না? আচ্ছা, তাহলে ওইখান থেকে আমরা একটু আসি, আমরা একটু ডিটেইলস পড়বো এটা, কারণ এটা অধ্যায় আছে। তো একটা হাইড্রা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এই যে হাইড্রা, এর বাহ্যিক গঠন মানে বাইরে থেকে যদি দেখো তাহলে তুমি তার 3টা অংশ দেখতে পাবা। এক, এখানে একটা ছিদ্র আছে যেটা দিয়ে একই সাথে সে খায় এবং পায়খানাও করে, এজন্য মুখছিদ্র বলা যাবে না, ওইটাকে বলতে হয় হাইপোস্টোম। তাহলে একটা ছিদ্রপথ পাইলাম উপরে, যার নাম হাইপোস্টোম। আমরা পড়তেছি এই হাইড্রা বা নিডারিয়া পর্বের বাহ্যিক গঠন, বাইরে থেকে কি দেখা যায়, ঠিক আছে? আচ্ছা, হাইপোস্টোম। এরপরে এই যে দেহটা, এটাকে বলা হয় আমার দেহকাণ্ড, দেহকাণ্ড। আর একবারে নিচে এই যে তলটা, এটাকে বলা হয় আমার পদতল, পদতল বা পদচাকতি। তাহলে 3টা অংশ একটা হাইড্রার, 3টা অংশ বাহ্যিক গঠনে। একটা হলো হাইপোস্টোম, মুখ্য ছিদ্র বলা যাবে না, কারণ ওটা দিয়ে সে খায়ও এবং ছাড়েও একই সাথে, হ্যাঁ হাইপোস্টোমই বলতে হবে। দেহকাণ্ড, পদতল। এখন বলতে পারো যে ভাইয়া আপনি আগের স্লাইডে এই যে টেন্টিকল মেন্টিকল দেখাইলেন, এগুলা কই? এইগুলাই এখন আসতেছি। এই যে কোর্সিকা, হ্যাঁ কোর্সিকা গুলো হলো হাইপোস্টোমকে ঘিরে থাকে, এবং এগুলাকে দেহকাণ্ডের অংশ বলা হয়, মানে আলাদা কোনো অংশ না। তাহলে দেহকাণ্ডের কি কি অংশ থাকে? এক, কোর্সিকা পাওয়া যায়, কোর্সিকা বা ইংলিশে টেন্টিকলস, এই যে টেন্টিকলস। তারপরে এর দেহে মুকুল উৎপন্ন হয় প্রজনন ঋতুতে, মানে যখন গ্রীষ্মকাল আসে তখন নতুন বৃষ্টি হয়, এরা তো পানিতে থাকে, প্রচুর পরিমাণ খাবার দাবার থাকে এবং তারা খাইতেই থাকে এবং তাদের ভুঁড়ি হয়, ওই ভুঁড়িটাই হলো মুকুল। এই মুকুলটাও দেহকাণ্ডের অংশ। তাহলে দেহকাণ্ডের আরেকটা অংশ কি? মুকুল। আর দেখো তো এর এখানে কি কোনো আমি প্রজনন অঙ্গ বলছি? বলি নাই। যখন হেমন্ত এবং শীতকাল আসে তখন পুকুরের পানি কমে যায়, তখন কি করে? তখন খাওয়া দাওয়া নাই, তখন ওই আকাম গোকাম করে, মানে জননাঙ্গ উৎপন্ন করে। তো দেহের উপরের অর্ধাংশে মানে হাইপোস্টোমের কাছাকাছি এই এলাকাতে মোচা আকৃতির, মোচা বা কোনা আকৃতির শুক্রাশয় পাওয়া যায়, মোচা বা কোনা আকৃতির শুক্রাশয়। আর দেহের নিচের অর্ধাংশে পাওয়া যায় গোলাকার ডিম্বাশয়। ভাই ডিম গোলই থাকে এবং ডিম ভারী হয়। এই টেকনিক্যালি মনে রাখবা যে পদতলের দিকে, নিচের দিকে ডিম্বাশয় পাওয়া যায়। তাহলে শুক্রাশয় এবং ডিম্বাশয় কোন ঋতুতে পাবো বলো? আমি কিন্তু বলে দিচ্ছি, হেমন্ত এবং শীতকালে। মুকুল কোন ঋতুতে পাবো? যখন খাবার বেশি থাকবে, গ্রীষ্মকালে। এগুলো এই অধ্যায়ের পড়া না, এগুলো হাইড্রা অধ্যায়ের আলাদা পড়া, আমি এক্সট্রা পড়াই দিচ্ছি। তো এই যে জননাঙ্গ গুলা, এগুলাও কিন্তু এই দেহকাণ্ডের অংশ। তাহলে দেহকাণ্ডের আরেকটা অংশ পাইলাম জননাঙ্গ, ঠিক আছে? তাহলে বাহ্যিক গঠনের 3টা অংশ।
তার মধ্যে দেহকাণ্ডের আবার 3টা অংশ। পরীক্ষায় এমসিকিউতে এরকম আসে, নিচের কোনটি দেহকাণ্ডের অংশ নয়, নিচের কোনটি হাইড্রার বাহ্যিক গঠনের অংশ নয়, তখন কিন্তু এটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ, ভুল যেন না হয়। তো ভাইয়া আপনি যে শুক্রাশয়, ডিম্বাশয়, মুকুল এগুলো আনলেন, এগুলো তো ছিল না, এগুলো কোথা থেকে আসলো? হাইড্রার দেহে একটা বিশেষ কোষ আছে, যে কোষের নাম হলো তোমার ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। দেহের প্রয়োজনে এই ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। মানে ধরো এখন তোমার মুকুল দরকার, ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত হয়ে মুকুল তৈরি করবে। এখন তোমার জননাঙ্গ দরকার, ইন্টারস্টিশিয়াল কোষ তোমার জননাঙ্গ তৈরি করবে। এরকম একটা কোষ আমাদের দরকার ছিল, যে আমাদের ধরো পড়তে বসার সময় ব্রেনটা একটু বাড়ায় নিলাম, দাওয়াত খাইতে যাওয়ার সময় পেটের কোষ একটু বাড়ায় নিলাম, তখন কি হলো, বেশি করে খাইলাম, বেশি করে পড়লাম, এরকম। তো আমাদের নাই, দুর্ভাগ্যবশত। হ্যাঁ, তো ইন্টারস্টিশিয়াল কোষ থাকার কারণেই এইগুলো নতুন করে তৈরি হয়। এখন কথা হলো যে এই যে ইন্টারস্টিশিয়াল কোষের অন্য কোষ উৎপাদন করার যে ক্ষমতা, এই জিনিসটাকে কি বলা হয়? এটা মনে রাখো, বায়োলজিতে অনেকবার পাবা, টোটিপোটেন্সি ক্ষমতা। টোটিপোটেন্সি ক্ষমতা, টোটিপোটেন্সি ক্ষমতা কার আছে? ইন্টারস্টিশিয়াল কোষের আছে। ওকে, তাহলে আমরা বেসিকটা শিখলাম, একটা হাইড্রা কি আছে। এবার এই হাইড্রাটাকে নিডারিয়া পর্ব আর কি, হাইড্রা মানে নিডারিয়া। এই হাইড্রাটাকে আমরা লম্বচ্ছেদ করব, লম্বা ভাবে ছেদ করব। ছেদ করলে আমরা কি পাবো? ছেদ করলে এই যে বাইরে যে সাদা, এই একটা স্তর পাবো, আর ভিতরে এই যে সবুজ কালারের আর একটা স্তর পাবো, যেটা আমি পরের চিত্রে দেখাবো। হ্যাঁ, এটা কাটার পরে দেখা যাচ্ছে। দ্বিস্তরী প্রাণী, হাইড্রা দ্বিস্তরী প্রাণী, নিডারিয়া দ্বিস্তরী। তার মানে বাইরের দিকে একটা স্তর, ভিতরের দিকে আর একটা স্তর। এবার আমরা এই যে পরের স্লাইডে যাই। দেখো, বাইরের দিকের যে স্তরটা আমরা পাবো, এইটা এর আবরণ তৈরি করবে। এই হাইড্রা শুধু আবরণেই কাজ করবে। এই জন্য এই স্তরটাকে একটোডার্ম না বলে একে বলতে হয় এপিডার্মিস। তাহলে আমাদের যেমন একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম ত্রিস্তরী থাকে, এদের এরকম না। এদের হলো বাইরের স্তর যেটা কোষ, ওটা শুধু আবরণই করে, এই জন্য একে এপিডার্মিস বলে। মানে একটোডার্ম না বলে একে বলবো এপিডার্মিস, একটোডার্ম না বলে এপিডার্মিস। আর ভিতরের দিকের যে কোষটা, ভিতরের দিকের যে কোষটা থাকে, সেটা শুধুমাত্র খাবার পরিপাকের কাজেই নিয়োজিত থাকে, তাই ওইটাকে আমরা বলবো গ্যাস্ট্রোডার্মিস। ভাই, গ্যাস্ট্রো মানেও পরিপাক, একটু আগেই তো তোমাদের পড়াইছি, এন্টারো, গ্যাস্ট্রো, গ্যাস্ট্রো, হ্যাঁ, গ্যাস্ট্রোর ডাক্তার। হ্যাঁ, গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এন্ডোডার্ম যেটা, সেটা হয়ে যায় আমার গ্যাস্ট্রোডার্মিস। একটোডার্ম যেটা, সেটা হয়ে যায় আমার এপিডার্মিস। তাহলে এই যে দুই স্তর এটা। তাহলে ভাইয়া মেসোডার্মটা কই চলে গেল? এই মেসোডার্মটা একটা অকোষীয় জেলির মতো একটা অঞ্চল থাকে দুই স্তরের মাঝে, এই যে হলুদ কালার দিয়ে দেখাচ্ছে সেটা, এইটাকে বলা হয় আমার মেসোগ্লিয়া। তাহলে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এদের মাঝে থাকে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া, মেসোগ্লিয়া, এটা অকোষীয় স্তর। তাহলে মেসোডার্ম থাকবে না, তার পরিবর্তে থাকবে মেসোগ্লিয়া। বাইরের আবরণ শুধু আবরণই তৈরি করবে, তাই তার নাম হয়ে যাবে এপিডার্মিস। ভিতরের আবরণটা ওটা একটোডার্ম, এন্ডোডার্ম হবে না, ওটা খাবার পরিপাকের সাথে কাজ করে, তাই ওটার নাম গ্যাস্ট্রোডার্মিস হয়ে গেল। তাহলে ভাইয়া মাঝে যে একটা ফাঁকা জায়গা পাইছেন, এটার নাম কি? ভাই, ফাঁকা জায়গা মানে গহ্বর, গহ্বর মানে সিল। হ্যাঁ, এবং সেটাও পরিপাকের কাজে লাগে। এই জায়গাটাকে তখন বলা হয় সিলেন্টেরন। সিলেন্টেরন, সিলেন্টেরন। বা ওই যে গ্যাস্ট্রোর সাথে রিলেটেড একটা ওয়ার্ড আছে, যেটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তাহলে এই যে ফাঁকা জায়গাটা, এটা হলো সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। বাইরের সাদা আবরণটা হলো আমার এপিডার্মিস, মাঝখানে হলুদ যেটা মেসোগ্লিয়া, অকোষীয় স্তর, একবারে ভিতরে সবুজ যেটা, এটা গ্যাস্ট্রোডার্মিস, খাদ্য পরিপাক করে। ভাই, আপনি পরিপাক গ্যাস্ট্রোডার্মিসও বললেন, সিলেন্টেরনও বললেন, এটা একটু আমাদেরকে বুঝান। ভাই দেখো, হাইড্রা খাবার গ্রহণ করলো, এই যে এখানে হাইপোস্টোম ছিল, খাবার গ্রহণ করলো। তো খাবার গ্রহণ করলে খাবারটা আগে কিন্তু এই সিলেন্টেরনে আসে, সিলেন্টেরনে আসে। হ্যাঁ, তাহলে এই সিলেন্টেরন
কোষের বাইরের একটা জায়গা, আমাদের পাকস্থলীর মতো অনেকটা, কোষের বাইরে একটা জায়গা, সেখানে কিছুটা পরিপাক হবে। এই পরিপাককে বলা হয় বহিঃকোষীয় পরিপাক। যেহেতু কোষের বাইরে হচ্ছে, বহিঃকোষীয় পরিপাক, বহিঃকোষীয় পরিপাক। তাহলে পরীক্ষায় আসবে বহিঃকোষীয় পরিপাক কোন জায়গাতে হয়? উত্তর হবে সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে হয়। এখন কথা হলো ভাইয়া, একটা গহ্বরের তো এনজাইম নাই, এনজাইম না থাকলে পরিপাক কিভাবে হবে? এইখানে মজা আছে। মজাটা হলো এই যে গ্যাস্ট্রোভাস্কুলার যে গহ্বর, এই যে গ্যাস্ট্রোরামিসের যে কোষ, এরা কিছুটা এনজাইম, কোষের তো এনজাইম আছে, এরা কিছুটা এনজাইম এদেরকে ধার দেয় যে নে একটু পরিপাক কর। তাহলে দেখো মজার কাহিনী হলো সিলেন্টেরনে বহিঃকোষীয় পরিপাক হয় গ্যাস্ট্রোডার্মিসের মানে অন্তঃকোষের এনজাইম দিয়ে, ধার করা এনজাইম দিয়ে। মানে খুব বেশি পরিপাকের জন্য হয় না, ধার করে তুমি কতক্ষণ চলতে পারবা। হ্যাঁ, তো সামান্য পরিমাণ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকই এখানে হয়, সামান্য পরিমাণ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকই এখানে হয়, বাকি খাবার অপরিপাক থেকে যায়। তো ভাইয়া অপরিপাকে কি থাকবে? অপরিপাক হিসেবেই বের হবে? নো, ওই খাবারটা এখানে যতটুকু পরিপাক হলো, হওয়ার পরে বাকি খাবারটা তোমার চলে যাবে এই যে গ্যাস্ট্রোডার্মিসের কোষে, ব্যাক করবে গ্যাস্ট্রোডার্মিসের কোষে। এখন কোষের তো নিজস্ব এনজাইম আছে, ওই এনজাইম দিয়ে খাবার পরিপাক হয়ে যাবে। তাহলে হাইড্রার পরিপাক দুই ধরনের, একটা হলো তোমার বহিঃকোষীয় পরিপাক, আর একটা হলো তোমার অন্তঃকোষীয় পরিপাক। ক্লিয়ার হবে ব্যাপারটা? খাবার ঢুকলো, সিলেন্টেরনে কিছু পরিপাক হইলো ওই ধার করা এনজাইম দিয়ে, ওইটা হলো বহিঃকোষীয় পরিপাক। তাহলে বহিঃকোষীয় পরিপাক কোথায় হয়? সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরের ভিতরে হয়। এরপরে অন্তঃকোষীয় পরিপাক, এই গ্যাস্ট্রোরামিসের কোষের ভিতরে চলে যায় খাবারটা, এইটা হলো অন্তঃকোষীয় পরিপাক। তাহলে অন্তঃকোষীয় পরিপাক কোথায় হবে? গ্যাস্ট্রোডার্মিসের কোষে হবে। আমি বলছিলাম না গ্যাস্ট্রো নাম থাকলেই তোমার সেখানে পরিপাক বুঝায়। আমাকে সবাই বলো যে এতটুকু ক্লিয়ার কিনা সবার? ক্লিয়ার লেখো, ক্লিয়ার লেখো, একটু ক্লিয়ার লেখো যে হ্যাঁ আমরা এই দুই স্তর, তারপরে হলো তোমার মেসোগ্লিয়া এবং ওই যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, এই জিনিসগুলো পুরোটাই বুঝতে পারছি। ক্লিয়ার বলো। আমি কিন্তু এখান দিয়ে পড়াচ্ছি না, এটা একবারে তোমাদের হাইড্রা অধ্যায়ের, মনে করো যে 3 ভাগের 2 ভাগ আমার আজকে পড়ানো হয়ে যাবে। হাইড্রা একটা চ্যাপ্টারই আছে তোমার। বাহ্যিক গঠন প্রথমে আমি পড়াইলাম তোমাদের, এই দেখো বাহ্যিক গঠন পড়াইছি হাইড্রার, তার দেহে কোথায় কি আছে তা জানাইছি। তারপরে তোমার ওই যে লম্বচ্ছেদ করছি, লম্বচ্ছেদ করে তার সবকিছু দেখাইছি, কোথায় কি পরিপাক হয়। ক্লিয়ার? ভেরি গুড। এবার শোনো মজার কাহিনী। এবার তুমি একটা যুদ্ধে গেছো, তো তুমি যদি যুদ্ধে যাও তাহলে তোমার যে নিরাপত্তার তরোয়ালটাকে তুমি একবারে পেটের ভিতরে ঢুকায় রাখবা? কখনোই না। তরোয়াল বা নিরাপত্তার বস্তু তুমি রাখবা বাইরে। তারপরে তোমার জননাঙ্গ কি পেটের ভিতরে ঢুকায় রাখলে জনন হবে? কখনোই না, এগুলো বাইরে থাকবে। দ্যাট মিনস এই যে এপিডার্মিসে কিছু কোষ থাকে এবং গ্যাস্ট্রোডার্মিসে কিছু কোষ থাকে। এপিডার্মিসে কোষ থাকে 7টি। এই 7টা কোষের নাম এবার দেখো, ভালো করে শোনো। আমার একটা ফ্রেন্ড ছিল রাজশাহীতে যখন থাকতাম, তো ফ্রেন্ড এখন আর্মিতে আছে, ও একটু গাট্টা গোট্টা ছিল। ও আমাকে প্রায় দেখলেই, ওই বিকেলে খেলতে আসলে আমার একটা কিল মারতো আইসা, আর কোনো কথা নাই। কিল মারে আমি ওর দিকে ফিরতাম, পিছন থেকে ফেরার পরে বলতো এই দেখ দেখ আমার বডি দেখ, এরকম দেখাইতো। তো তখন তো আমরা গ্রামে থাকতাম, তাই না? তো নাম ছিল দেখো জনি, গ্রামের জনি। আমি এভাবে মনে রাখতাম, সূত্র লাগবে না যদিও, তারপর আমার যেহেতু সূত্র একটু মজা আছে কাহিনী। দেখো গ্রামের জনি, তখন আমি কিসে পড়তাম? ইন্টারে পড়তাম। ইন্টারে পড়েই ও কি করতো? এরকম বলতো না, দেখ দেখ বডি দেখ, মানে কি সবার সামনে পেশি দেখাইতো, তাই না? ইন্টারে পড়েই সবার সামনে পেশি দেখালো। হ্যাঁ, এই হলো আমার সূত্র, এটা দিয়েই আমার কাহিনী হয়ে যায়। দেখো কিরকম। গ্রামের হলো গ্রন্থি কোষ। আমি পড়তেছি এপিডার্মিসে কি কি কোষ থাকে, শুধু এপিডার্মিস না, এই সূত্র কতটা কার্যকরী দেখো। গ্রন্থি কোষ থাকবে, গ্রন্থি কোষ ক্ষরণ করবে, পরিপাক হবে। জতে হলো আমার জনন কোষ থাকবে। কি বলছিলাম? জননের কোষ বা জননের জিনিসপত্র তোমার দেহের বাইরের দিকে থাকবে, এপিডার্মিস বাইরের দিকে থাকে। নিতে হলো নিডোসাইট কোষ। সাইট মানে কি? পরিপক্ক কোষ।
আর যদি বলতাম নিডোব্লাস্ট, ব্লাস্ট মানে অপরিণত, সবসময় মনে রাখবা ব্লাস্ট অপরিণত, সাইট পরিণত। আচ্ছা, নিডোসাইট কোষ এটা প্রতিরক্ষায় অংশ নেয় এবং আমি ডিটেইলস এটা দেখাবো। ইন্টারে পড়ে ভাই, ইন্টারে অলরেডি এটা পড়াই ফেলছি, বলতো কি কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। সবারের সতে সংবেদী কোষ, উদ্দীপনা গ্রহণ করবে। সামনের স ন এটা দিয়ে মনে রাখবা স্নায়ু কোষ, স ন স্নায়ু কোষ। পেশিতে পেশি আবরণী কোষ। দেহের বাইরে অবশ্যই পেশি আবরণী কোষ থাকবে, পেশি না থাকলে সে নড়াচড়া করবে কেমনে? পেশি আবরণী কোষ। দেখো তো কয়টা কোষ হলো? 1 2 3 4 5 6 7, এই সেই 7টা এপিডার্মিসের কোষ। এখন দেখো, জনি আমাকে সবসময় মারতো, তো আমি সবসময় আল্লাহর কাছে কি বলতাম যে আল্লাহ আর কিছু করো বা না করো, জনিকে উঠায় নিয়ে যাও। জনিকে উঠালে মানে মেরে ফেলা হবে। তো আল্লাহ উঠায় নাই, জনি এখনো ভালোই আছে আমার বন্ধু, কিন্তু আমি উঠাইতে পারছি। মানে তুমি যদি এই সূত্র থেকে জনি বাদ দাও, মানে জনন এবং নিডোব্লাস্ট বাদ দাও, তাহলে বাকি যে 5টা কোষ থাকবে সেই 5টা হলো তোমার গ্যাস্ট্রোডার্মিসের কোষ। গ্যাস্ট্রোডার্মিসের কোষ। এই যে দেখো আগের স্লাইডটা দেখো, এই যে সবুজ গ্যাস্ট্রোডার্মিস, এখানে 5টা কোষ আছে, আর এই যে সাদা এপিডার্মিস, এখানে তোমার 7টা কোষ আছে। এগুলো তুমি ডিটেইলস আরো পড়বা হাইড্রা অধ্যায়ে। এখন আপাতত বুঝছো কিনা বলো? এখন দেখো, এটা খুব মজা। বলছি না যে জনন আর প্রতিরক্ষা, জনন প্রতিরক্ষা এগুলো তো ভিতরের দিকে রেখে লাভ নাই, তাহলে তো কেমনে প্রতিরক্ষা দিবা? এগুলো তো বাইরেই দরকার। তাই এগুলো শুধুমাত্র এপিডার্মিসেই থাকে, গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষ থাকে না? অ্যাডমিশন টেস্টে খুবই কমন কোশ্চেন, গ্যাস্ট্রোডার্মিসে কোন কোষ থাকে না? জনন কোষ থাকবে না, নিডোসাইট কোষ থাকবে না। ক্লিয়ার? খুব মজা না? আচ্ছা, এখন দেখো বাকি কোষ সব জায়গাতেই থাকবে। এবং এই যে পেশি আবরণী কোষ, এখন গ্যাস্ট্রোডার্মিস তো ভিতরের, তো ওখানে তো পেশি আবরণী কোষ থেকে লাভ নাই। পেশি আবরণী কোষেরই নাম ওখানে হয়ে যায় পুষ্টি কোষ। ওই যে পরিপাক হয়, গ্যাস্ট্রোডার্মিসে পেশি আবরণীর বদলে থাকবে পুষ্টি কোষ। এই অধ্যায়ের বৈশিষ্ট্য তুমি কিন্তু এইগুলা কিছুই পাবা না, এগুলো হাইড্রা থেকে আমি পড়াচ্ছি, তোমাদেরকে আগায় রাখতেছি, তোমরা ওইখানে যাই দেখতে পাবে। কারণ এখানে কি লাগবে তোমরা রিডিং করে পাবা, সমস্যা নাই। তাহলে জনন নিডোসাইট কোষ পাইলাম। এই নিডোসাইট কোষ নিয়ে এখানে পড়া আছে। নিডোসাইট কোষ ভালো করে দেখো, আমি একটা নিডোসাইট কোষ আঁকবো। হ্যাঁ, এই হলো আমার নিডোসাইট কোষের একটা সংবেদী অঙ্গ, নিডোসিল। এখানে একটা ঢাকনা আছে, দেখো ও কিন্তু পানির মধ্যে থাকে। হ্যাঁ, এই যে ওভাবে রাখতেছি, ঢাকনা যার নাম হলো অপারকুলাম। এই হলো সেই কোষটা, এই হলো আমার কোষ। এখানে সুতা আছে, পেশি সূত্র, ল্যাশো বলে, ল্যাশো নামক পেশি সূত্র আছে। যেহেতু এটা কোষ, তাই একটা নিউক্লিয়াস দিয়ে দিলাম, এই যে নিউক্লিয়াস। এটা কি বলছি? ঢাকনা। আচ্ছা, এই ঢাকনার ভিতরে, এই নিডোসাইট কোষের ভিতরে আমার একটা সূত্রক থাকে, যে সূত্রকটার নাম হলো নেমাটোসিস্ট সূত্রক। এইরকম পেঁচায় থাকে। তাহলে এইটাই একটা নিডোসাইট কোষ, এটাই একটা নিডোসাইট কোষ। এবং নিডোসাইট কোষের ভিতরে এই যে সূত্রকলা জিনিসটা, এটাকে বলবো আমরা নেমাটোসিস্ট। এটাই প্রতিরক্ষা করে, নেমাটোসিস্ট। ভাই এটা অনেকটা চাবুকের মতো, একটু পরে আমি এখনই দেখাবো যে এটা কিভাবে খোলে বাইর হয়। হ্যাঁ, নেমাটোসিস্ট। তাহলে কার ভিতরে কে থাকে? দেখো, নিডোসাইট কোষের ভিতরে, নিডোসাইট কোষের ভিতরে আমার নেমাটোসিস্ট সূত্রক থাকে। নিডোসাইট কোষের ভিতরে আমার নেমাটোসিস্ট সূত্রক থাকে। নিডোসাইট কোষের ভিতরে নেমাটোসিস্ট সূত্রক থাকে। এখন দেখো মজার কাহিনী, আবার ওই যে হাইড্রা অধ্যায় থেকে পড়াচ্ছি, তোমরা আগায় যাচ্ছ অনেক। দেখো, এইখানে হঠাৎ একটা শত্রু আসলো বা প্রতিরক্ষা, এই যে খাবার আসলো। এই খাবার বা শত্রু থেকে একটা উদ্দীপনা যায় কিসের? ভাই যে কোনো খাবারের ভিতরে প্রোটিন থাকে, প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড থেকে। আর থাকে কার্বোহাইড্রেট, যেটা সুগার হিসাবে থাকে। দ্যাট মিন্স এই খাবারের ভিতরে দুইটা জিনিসের উদ্দীপনা, একটা হলো সুগার আর একটা হলো অ্যামাইনো অ্যাসিড। সুগার এবং অ্যামাইনো অ্যাসিড, এই দুইটা জিনিসের উদ্দীপনা তরঙ্গ আকারে, কি আকারে? তরঙ্গ আকারে যাবে। যে এই যে এটা দেখছো, এটা হলো নিডোসিল, এর নাম নিডোসিল। নিডোসিল যেটা হলো আমার সংবেদী অঙ্গ হিসাবে কাজ করে। জ্বালাইলে কেমনি? এই বলছি না আমার ক্লাস আছে, এই ক্লাস আছে, আমার ক্লাস নিতেছি। ঠিক আছে, থামাইতে পারবো না।
থামাও। আচ্ছা, যেটা বললাম, এই খাবার থেকে আমার দুইটা জিনিসের উদ্দীপনা যায়, একটা হলো সুগার আর একটা হলো অ্যামাইনো অ্যাসিড। সুগার এবং অ্যামাইনো অ্যাসিডের উদ্দীপনা যায় তরঙ্গ আকারে। এগুলো কিন্তু এই অধ্যায়ে পাবা না, ভালো করে শুনো। তরঙ্গ আকারে যাবে, যাওয়ার পরে ওইটা বুঝতে পারবে এই নিডোসিল, নিডোসিল এটা বুঝতে পারবে যে কিছু একটা আছে, শত্রু বা খাবার। তখন এই নিডোসিলটা ট্রিগার হিসেবে কাজ করবে। ট্রিগার মানে হলো সুইচ, সুইচ হিসেবে কাজ করবে। সুইচ হিসেবে কাজ করলে দেখো এ হয়ে যায় কি, এ ছিল কেমন, এ ছিল হলো এরকম, এ হলো এরকম হয়ে যায়, মানে সুইচ অন করে দিছো আর কি, ট্রিগার হয়ে গেছে সে। এই সুইচ অন করলে এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা খুলে যাবে। এই যে অপারকুলাম, এটার নাম অপারকুলাম, ঢাকনার নাম হলো অপারকুলাম। অপারকুলাম, বায়োলজিতে অপারকুলাম মানেই হলো ঢাকনা। হ্যাঁ, এই ঢাকনাটা খুলে যাবে। দেখো ছিল এই জায়গাতে, চলে আসলো এই জায়গাতে। হ্যাঁ, যখন খুলে যায়, আমি কি বলছি, এটা পানির ভিতরে থাকে, পানির ভিতরে থাকে, তার মানে এই সাইড দিয়ে তোমার তখন পানি ঢুকবে। পানি ঢুকলে কোন একটা জায়গায় যদি পানি ঢোকে, পানি ঢোকার পরে সেখানে একটা প্রেসারের সৃষ্টি হয়। পানি মানে হলো হাইড্রো, পানি মানে হাইড্রো, স্থির হয়ে থাকলে তাকে বলে স্ট্যাটিক, তার মানে প্রেসারটার নাম হাইড্রোস্ট্যাটিক প্রেসার। তাহলে দেখো ট্রিগার হিসেবে কাজ করে, যে খাবার থেকে উদ্দীপনা আসলো তরঙ্গ আকারে, নিডোসিল সূত্র ট্রিগার হিসেবে কাজ করলো, অপারকুলাম খুলে গেল, এই যে সাদাটাই আমি কমলা দিছি, অপারকুলাম খুলে গেল, পানিটা ঢুকলো, পানি ঢুকে একটা প্রেসার ক্রিয়েট করে যেটার নাম হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার, এই প্রেসারের কারণে এই ভিতর থেকে এই যে সূত্রকটাকে সে ঠেলে বের করে দিবে। এবং ঠেলে বের করে দিলে দেখো, ঠেলে যখন বের করে দেয় তখন এটা কেমন হয় দেখো, এই যে ছিল হলো এরকম, এই যে সূত্র, এই নিডোসিল এরকম হয়ে গেছে। হ্যাঁ, এই অপারকুলাম খুলে গেছে। আচ্ছা, আর এই যে এইখানে যে সূত্রকটা দেখো, এই যে হলুদ সূত্রকটা, এটা কিভাবে বের হয় দেখো, এইখানে থাকে হলো এই যে আমার এই যে তীর চিহ্নটা, ওইটা গোল আকারে দেখাইছি, আর এই যে সূত্রকটা, এই সূত্রকটা এরকম বাইরে চলে যায়, এই যে বাইরে বের হয়ে গেল সূত্রক, দেখছো, এই যে বাইরে বের হয়ে গেল। এখানে এই সূত্রকের অনেক কাহিনী আছে, এটা বিভিন্ন ধরনের হয়। একটা হয় আদর্শ বা পেনিট্রান্ট, যার ভিতরে তোমার হিপনোটক্সিন বিষ থাকে, বিষ থাকে মানে শত্রুর ভিতরে বিষটা ঢুকাই দিবে। হিপনোটক্সিন, হিপনোসিস করে ফেলবে শত্রুকে, মানে সে আর শত্রু নড়াচড়া করতে পারবে না। তারপরে আরেক টাইপের আছে যেটা হলো এইরকম, এইরকম এরকম পেঁচানোই থাকে, এইটা এই টাইপের নাম হলো ভলভেন্ট, মানে সে শিকারকে জড়ায় ধরতে সাহায্য করবে। আর দুই টাইপের আছে, একটা হলো আঠা, আঠা নিঃসরণ করে, স্ট্রেপ্টোলিন গ্লুটিন্যান্ট, আর একটা হলো স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। গ্লু গ্লু গ্লু, গ্লু মানে আঠা, গ্লু মানে আঠা। ওরা কি করবে, ওই খাবারটাকে বা শত্রুটাকে আটকায় ধরবে। তাহলে এরা আটকায় ধরবে, এই সূত্রকটা জড়ায় ধরবে, আর ওই যে হিপনোটক্সিন যেটা আদর্শ, ও বিষ ঢুকাই দিবে। তাহলে আমার যে খাবারটা, মাংসাশী প্রাণী হাইড্রা, খাবারটা কি হয়ে যাবে, খাবারটা হিপনোসিস হয়ে যাবে, মানে খাবারটা অজ্ঞান হয়ে যাবে। তখন সেই পেঁচায় ধরে সে আমার পেঁচায় ধরে সে আমার এই জায়গা দিয়ে প্রবেশ করাই দিবে খাবারকে। খুবই মজার না? পুরো হাইড্রা অধ্যায়ের 3 ভাগের 2 ভাগ শেষ। মানে আমি এই যে নিডারিয়া পড়াইতে যে হাইড্রা পড়াই দিছি, দেখো কি কি কোশ্চেন, অনেক প্রশ্ন করে ফেলছো তোমরা। এপিডার্মিসে কি কি কোর্স থাকে তুমি পারবা, গ্যাস্ট্রোডার্মিসের কোন কোন কোর্স থাকে না বা কোন কোন কোর্স থাকে তুমি পারবা। তারপরে হাইড্রা কিভাবে ওই যে খাবার গ্রহণ করে, হ্যাঁ, বা নেমাটোসিস সূত্রক নিক্ষেপের কৌশল ওই যে বলে দিছি, যে একটা খাবার বা শত্রু আসলে সেখান থেকে সুগার, অ্যামাইনো অ্যাসিড আসে তরঙ্গ আকারে, সেটার উপরে সাড়া দেয় নিডোসিল, ট্রিগার হিসেবে কাজ করে নিডোসিল, অপারকুলাম ঢাকনাটা খুলে যায়, তখন পানি প্রবেশ করে, এবং পানি প্রবেশ করলে হাইড্রোস্ট্যাটিক প্রেসারের কারণে নেমাটোসিস সূত্রক বাইরে নিক্ষেপ হয়। এই যে নেমাটোসিস সূত্রক বাইরে নিক্ষেপ হলো। এখন কথা হলো, একবার যদি নেমাটোসিস সূত্রক বাইরে নিক্ষেপ হয়, ওই সূত্রক আর ফিরে আসে না, ওটা ওই যে খাবারের সাথে পরিপাক হয়ে যায়। তাহলে ভাইয়া নতুন করে এই সূত্র কিভাবে আসবে, তার উত্তর আমাদের বলা শেষ। ওই যে ইন্টারস্টিশিয়াল কোষ দেহের প্রয়োজনে নতুন করে আবার নেমাটোসিস সূত্র বা নিডোসাইট কোষ, এগুলো সব তৈরি করতে পারে 48 ঘন্টার মধ্যে।
টোটিপটেন্সি ক্ষমতা আছে। আচ্ছা আমাকে বলো যে এই কঠিন জিনিসগুলো তোমরা বুঝছো কিনা, একবারে আমাকে বলো যে ভাইয়া সবকিছু বুঝতে পারছি, খুবই স্লো আগাইছি, পুরো হাইড্রা অধ্যায় আমাদের শেষ হয়ে গেছে, বুঝতে পারছো সবাই? এখন তোমাকে আমি এই যে বৈশিষ্ট্যগুলো পড়ে শোনাবো, দেখবা তুমি কত ইজিলি পারতেছো। তো জানাও বুঝছো কিনা। আচ্ছা এখন দেখো নিডারিয়া পড়বে, বৈশিষ্ট্যগুলো দেখো। টিস্যু মাত্রার প্রাণী, আমি আগেই বলছি ওই সকে। তারপরে ডিপ্লোপ্লাস্টিক মানে কি দ্বিস্তরী, বাইরে এপিডার্মিস, ভিতরে গ্যাস্ট্রোডার্মিস, মাঝখানে কি থাকে মেসোগ্লিয়া, লেখা আছে তোমাদের বই। হ্যাঁ, তারপরে নেমাটোসিস ধারণকারী নিডোসাইট নামক বিশেষ কোষ আছে, এই যে নেমাটোসিস ধারণকারী নিডোসাইট নামক বিশেষ কোষ। হ্যাঁ, যেটা কি করবে, যেটা হলো আত্মরক্ষা, খাদ্য গ্রহণ, দেহ পরিষ্কার পরিচ্ছন্ন করবে। দেহাভ্যন্তরে সিলেন্টারন নামক একমাত্র খাদ্য গহ্বর আছে। কই সেই সিলেন্টারন, দেখি এই যে সিলেন্টারন, এই যে ফাঁকা স্থানটা সিলেন্টারন, বই লেখা আছে। পরিপাক গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। খাদ্যবস্তু বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় দুই ভাবেই পরিপাক হয়, আমি দেখাইছি। এই সিলেন্টারনে আমার বহিঃকোষীয় পরিপাক হবে, গ্যাস্ট্রোডার্মিসের কোষে আমার অন্তঃকোষীয় পরিপাক হবে। হ্যাঁ, আচ্ছা তারপরে বাকি যে দশাগুলো আছে, যেমন বাকি যে পয়েন্টগুলো আছে, পলিপ, মেডুসা, এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে পড়াবো। আজকের ক্লাস আশা করি সবাই বুঝতে পারছো। আরো যদি এটা পড়তে চাও, তোমার হাইড্রা অধ্যায়টা দেখো, যে ভাইয়া হাইড্রা অধ্যায় কতখানি পড়াই দিছি, হাইড্রা অধ্যায়টা একটু রিডিং দিও। মানে এটা আমি পড়াবো পরে, কিন্তু এখন পড়তে চাইলে তুমি পড়তে পারো। বুঝতে পারছো সবাই? ধন্যবাদ সবাইকে। এটা লার্ভা দশা আমরা নেক্সট ক্লাস থেকে পড়ে ফেলবো।